জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ঘিরে আবারও উত্তেজনা বাড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সম্ভাব্য বড় ধরনের ধর্মীয় সংঘাত নিয়ে সতর্ক করেছে জর্ডান। দেশটির আশঙ্কা, আল-আকসা প্রাঙ্গণের দীর্ঘদিনের স্থিতাবস্থায় বড় কোনো পরিবর্তন আনা হলে এর প্রভাব শুধু ফিলিস্তিন বা জর্ডানে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জর্ডান, কারণ সাম্প্রতিক সময়ে আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলের ধর্মীয় উগ্রপন্থীদের প্রবেশ ও বিভিন্ন ধর্মীয় আচার পালনের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত 23 জুলাই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে প্রায় 2000 ইসরায়েলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে প্রার্থনা ও ধর্মীয় আচার পালনের ঘটনাকে জর্ডানের কর্মকর্তারা অত্যন্ত গুরুতর লঙ্ঘন হিসেবেই দেখছেন। আল-আকসা প্রাঙ্গণের বর্তমান ব্যবস্থায় মুসলিমদের নামাজ আদায়ের অধিকার রয়েছে এবং দীর্ঘদিন ধরে এর তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে জর্ডানের হাশেমি রাজ পরিবার। এখন জর্ডানের সবচেয়ে বড় উদ্বেগ, এই স্থিতাবস্থা যদি পরিবর্তন করা হয় তাহলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি সতর্ক করে বলেছেন, আল-আকসার বর্তমান অবস্থায় হস্তক্ষেপ একটি বড় ধর্মীয় সংঘাতের জন্ম দিতে পারে, যার প্রতিক্রিয়া ফিলিস্তিন ও জর্ডানের সীমানা ছাড়িয়ে পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। শুধু আল-আকসা নয়, পশ্চিম তীরের পরিস্থিতিও জর্ডানের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটির আশঙ্কা, পশ্চিম তীর থেকে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে যদি জর্ডানের দিকে স্থানান্তরের চেষ্টা করা হয় তাহলে দেশটির অর্থনীতি, রাজনীতি ও জনসংখ্যাগত ভারসাম্যের ওপর বড় চাপ তৈরি হতে পারে। জর্ডান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টাকে তারা রেড লাইন হিসেবে দেখবে। এর মধ্যেই ইসরায়েল ও জর্ডানের সম্পর্কেও নতুন চাপ তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ নিয়ে জর্ডানের সমালোচনার পর ইসরায়েলের দেশটির পানি সরবরাহ কমিয়ে দিয়েছে, ফলে দুই দেশের মধ্যে আগে থেকে থাকা উত্তেজনা আরও বাড়ছে। জর্ডানের অভ্যন্তরেও আল-আকসা ইস্যুতে ক্ষোভ বাড়ছে। দেশটির ইসলামপন্থী রাজনীতিকদের অভিযোগ, একদিকে আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রবেশ বাড়ছে, অন্যদিকে ফিলিস্তিনি জেরুজালেমবাসীদের মসজিদে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আল-আকসা এখন শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্পর্শকাতর রাজনৈতিক ও ধর্মীয় ইস্যুগুলোর একটি। বিশ্লেষকদের আশঙ্কা, আগামী সেপ্টেম্বরে ইহুদি ধর্মীয় উৎসবের সময় যদি আল-আকসা প্রাঙ্গণে আরও বড় ধরনের উত্তেজনা তৈরি হয় তাহলে পরিস্থিতি দ্রুত বিস্ফোরক হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হলো, আল-আকসাকে ঘিরে কি সত্যি নতুন একটি বড় সংঘাতের পথে এগুচ্ছে মধ্যপ্রাচ্য, নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? উত্তর নির্ভর করছে আগামী দিনগুলোতে ইসরায়েল, জর্ডান এবং ফিলিস্তিনিদের পাশাপাশি বৃহত্তর মুসলিম বিশ্বের অবস্থানের ওপর। তবে একটি বিষয় স্পষ্ট, আল-আকসার স্থিতাবস্থায় যে কোনো বড় পরিবর্তন পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটাতে পারে। জো বাইডেনের সারা শরীরে এখন মরণব্যাধি ক্যান্সার ছড়িয়ে পড়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তার প্রোস্টেট ক্যান্সার আগের তুলনায় আরও ছড়িয়ে পড়েছে এবং এই রোগ তাকে তীব্র ব্যথা ও শারীরিক দুর্বলতার মধ্যে ফেলছে বলে জানিয়েছে তার ছেলে হান্টার বাইডেন। 8 আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স বিবিসির এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন তার বাবার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন। তিনি জানান, ক্যান্সার হাড়ের বাইরে আরও ছড়িয়ে পড়ছে এবং এটি অত্যন্ত বেদনাদায়ক ও অনেক ক্ষেত্রে দুর্বল করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে। তবে জো বাইডেনের একমাত্র মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। জো বাইডেনের ক্যান্সারের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে 2025 সালের মে মাসে। তখন হোয়াইট হাউস ছাড়ার মাত্র কয়েক মাস পর তার শরীরে একটি আক্রমণাত্মক ধরনের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হওয়ার কথা জানানো হয়। সে সময়ই বলা হয়েছিল ক্যান্সার তার হাড়ে ছড়িয়ে পড়েছে। এরপর চিকিৎসার অংশ হিসেবে রেডিয়েশন থেরাপি এবং হরমোন থেরাপি নেওয়ার কথা জানানো হয়েছিল, কিন্তু এখন পরিবারের পক্ষ থেকে
থেকে আসা নতুন তথ্য বলছে রোগটি আরও অগ্রসর হয়েছে। হান্টার বাইডেনের বক্তব্য অনুযায়ী তার বাবা শুধু ক্যান্সারের সঙ্গে লড়াই করছে না, এর কারণে তাকে উল্লেখযোগ্য ব্যথা ও শারীরিক দুর্বলতার মধ্য দিয়েও যেতে হচ্ছে। 83 বছর বয়সী জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকার সময় তার শারীরিক সক্ষমতা ও মানসিক তীক্ষ্ণতা তাকে নিয়মিত আলোচনা ও রাজনৈতিক বিতর্কে তৈরি হয়েছিল। 2025 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকার সময় তার শারীরিক সক্ষমতা ও মানসিক তীক্ষ্ণতা নিয়ে নিয়মিত আলোচনা ও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। তবে এবার বিষয়টি রাজনৈতিক বিতর্কের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত এবং মানবিক। একজন সাবেক প্রেসিডেন্ট যিনি বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের নেতৃত্ব দিয়েছেন, এখন নিজেই একটি গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। বাইডেনের রাজনৈতিক জীবনও দীর্ঘ এবং ঘটনাবহুল। 2020 সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন। এর আগে 2009 থেকে 2017 সাল পর্যন্ত বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের শেষ সময়েও তার স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তবে তিনি 2025 সালের জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার পরও জনজীবন থেকে পুরোপুরি সরে যাননি। এমনকি 2026 সালের জুনে শিকাগোতে বারাক ওবামার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতেও দেখা যায় তাকে। এদিকে বাইডেনের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কর্মসূচি রয়েছে। তার প্রেসিডেন্সিয়াল স্মৃতিকথা প্রকাশের সময় নির্ধারণ করা হয়েছে চলতি বছরের 17 নভেম্বর। তবে তার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির কারণে সেই কর্মসূচি নিয়ে ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন আসবে তা এখনই বলা যাচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাইডেনের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত কোনো নতুন মেডিকেল রিপোর্ট তার মুখপাত্র প্রকাশ করেনি। ফলে পরিবারের পক্ষ থেকে দেওয়া তথ্যের বাইরে তার বর্তমান চিকিৎসা পরিকল্পনা বা রোগের সুনির্দিষ্ট অগ্রগতি সম্পর্কে নিশ্চিতভাবে বলার সুযোগ সীমিত। তবে হান্টার বাইডেনের বক্তব্যের পর সাবেক মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে নতুন করে আন্তর্জাতিক আগ্রহ তৈরি হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের রাজনৈতিক উত্তরাধিকারী নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে তার পরিবার এখন মোকাবেলা করছে আরও এক কঠিন বাস্তবতার। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ এই লড়াইয়ে বাইডেনের শারীরিক অবস্থা আগামী দিনগুলোতে কী দিকে যায় সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রাজনীতির বাইরে একজন প্রবীণ মানুষের জীবনযুদ্ধের এই অধ্যায় নিঃসন্দেহে তার পরিবার, সমর্থন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষীর জন্য অত্যন্ত কঠিন বিষয়। পারস্য উপসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে আবারও উত্তেজনা তীব্র হয়েছে। ইরান এবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র তেহরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সমুদ্র পথ পুনরায় খুলে দেওয়া হবে না। রোববার ইরানের বিপ্লবী গার্ডের পক্ষ থেকে এমন অবস্থানের কথা জানানো হয়েছে। বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেবি বলেছেন, হরমুজ প্রণালী ধরে রাখাই এখন তাদের বর্তমান কৌশল। শত্রুপক্ষ তাদের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত এই অবস্থান পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। ইরানের বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তেহরান বলছে, হরমুজ এখন তাদের কাছে শুধুমাত্র একটি জলপথ নয়, বরং এটি কার্যত একটি যুদ্ধক্ষেত্র। এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে, কারণ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই পথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। ফলে দীর্ঘ সময় ধরে এই জলপথে অচলাবস্থা থাকলে তার প্রভাব শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের ওপর নয়, পুরো বিশ্ব অর্থনীতিতেও পড়তে পারে। এরই মধ্যে হরমুজ নিয়ে কূটনৈতিক তৎপরতাও চলছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা না হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। বিশেষ করে ওমান এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে তেহরানের সাম্প্রতিক বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, ইরান এখন হরমুজকে বড় ধরনের রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ দীর্ঘ সময় বন্ধ বা সীমিত থাকলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে তেলের দাম, পরিবহন ব্যয় এবং বৈশ্বিক বাজারে। এখন মূল প্রশ্ন, ইরানের সব শর্ত কি যুক্তরাষ্ট্র মেনে নেবে, নাকি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আরও দীর্ঘ হবে এই অচলাবস্থা? মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানে যখন সামরিক উত্তেজনা অব্যাহত, তখন হরমুজ প্রণালী ঘিরে কূটনৈতিক চাপও ক্রমেই বাড়ছে। আর এই সংকটের পরবর্তী সিদ্ধান্ত শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নয়, বিশ্ববাজারে বাজারের গতিপথ বদলে দিতে পারে।
পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী ঘিরে আবারও বাড়ছে উত্তেজনা। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের অবরোধ ও সামরিক চাপের অবসান না হলে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার প্রশ্নই আসে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের সরাসরি কোনো আলোচনা চলছে না, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আদান প্রদান হচ্ছে। অর্থাৎ কূটনীতির দরজা এখনও বন্ধ হয়নি, কিন্তু সরাসরি আলোচনার টেবিলে বসার আগে ইরান বেশ কিছু নিশ্চয়তা চাইছে। তেহরানের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ কমানো, অবরোধ ও নিষেধাজ্ঞার বিষয়ে সমাধান এবং ইরানের ওপর চলমান চাপ বন্ধের নিশ্চয়তা। পাশাপাশি যুদ্ধের ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক ক্ষতি নিয়েও আলোচনা করতে চায় ইরান। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই জলপথ। উপসাগরীয় অঞ্চল থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে যাওয়ার অন্যতম প্রধান পথ এটি। ফলে হরমুজে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতিতেই তার প্রভাব পড়ে। তাই যুক্তরাষ্ট্রের জন্য দ্রুত একটি সমাধান খুঁজে বের করা জরুরি। কিন্তু ইরান এখন হরমুজকে কেবল একটি সমুদ্র পথ হিসাবেই দেখছে না, বরং এটিকে কূটনৈতিক চাপ তৈরির গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এর মধ্যেই ওমানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা তৈরির চেষ্টা চলছে। বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ ব্যবস্থা ও নতুন সমন্বয়ের বিষয়ে আলোচনা হচ্ছে। তবে ইরান স্পষ্ট করেছে, ওমানের সঙ্গে সমঝোতা হলেই হরমুজ সঙ্গে সঙ্গে পুরোপুরি খুলে যাবে এমন নিশ্চয়তা নেই, কারণ তেহরানের দৃষ্টিতে মূল বিষয় হল যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর রাজনৈতিক সমঝোতা। এদিকে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের জিজান এলাকায় একটি তেল স্থাপনায় হামলার দাবি করেছে। এতে আগুন লাগার কথা জানানো হলেও ঘটনার সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ফলে একদিকে আলোচনার চেষ্টা, অন্যদিকে সামরিক উত্তেজনা, দুই বিপরীত পরিস্থিতির মধ্য দিয়েই এগোচ্ছে মধ্যপ্রাচ্য। বিশ্লেষকদের মতে ইরান এখন সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক ও কূটনৈতিক চাপও ব্যবহার করছে। হরমুজ প্রণালী তার হাতে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্রগুলোর একটি। তাই জলপথটি খুলে দেওয়ার বিনিময়ে তেহরান বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক নিশ্চয়তা আদায়ের চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী অচলাবস্থা ঝুঁকিপূর্ণ। হরমুজ বন্ধ বা সীমিত থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়বে, তেলের দাম বাড়তে পারে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় নতুন চাপ তৈরি হতে পারে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত কে কতটা ছাড় দেবে? ইরান কি তাদের শর্ত কিছুটা শিথিল করবে, নাকি হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকেই বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে? সবকিছু নির্ভর করছে আগামী দিনের কূটনৈতিক আলোচনার ওপর। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে কূটনীতি, অর্থনীতি এবং সামরিক শক্তি তিনটি একই সঙ্গে মুখোমুখি অবস্থানে। আর এই সমীকরণের পরবর্তী সিদ্ধান্ত শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নয়, পুরো বিশ্ব জ্বালানি বাজারের ভবিষ্যৎও বদলে দিতে পারে। পৃথিবী জুড়ে যুদ্ধ, অর্থনৈতিক সংকট, মহামারী আর রাজনৈতিক অস্থিরতা, এসব দেখে অনেকের মনেই একটি প্রশ্ন ঘুরপাক খায়, ইসলামী রেওয়াতে কি এমন কোনো সময়ের কথা বলা হয়েছে যখন সমগ্র পৃথিবী এক ভয়াবহ সংকটের মুখোমুখি হবে? আর সেই সংকটের পরেই কি ঘটবে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি, ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাব? বিভিন্ন রেওয়ায়েত অনুযায়ী ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের আগে পৃথিবীতে বড় ধরনের অস্থিরতা দেখা দেবে। এসব বর্ণনায় যুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষ, রাজনৈতিক বিভক্তি এবং মানুষের মধ্যে ব্যাপক ভয় ভীতির কথা উল্লেখ করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি রেওয়াতে বলা হয়েছে, মাহদীর আবির্ভাবের আগে দুই ধরনের মৃত্যু দেখা দেবে, একটি লাল মৃত্যু, অন্যটি সাদা মৃত্যু। অনেক আলেমের ব্যাখ্যায় লাল মৃত্যু বলতে যুদ্ধ ও রক্তপাতকে বোঝানো হয়েছে, আর সাদা মৃত্যু বলতে মহামারী বা প্লেগকে ইঙ্গিত করা হয়েছে। অন্য একটি রেওয়ায়েতে ইমাম বাকির আলাইহিসসালাম বলেন, মাহদীর আবির্ভাবের আগে মানুষ ভয়, ভূমিকম্প, ফিতনা এবং নানা বিপদের মধ্যে পড়বে। একই সঙ্গে আরব অঞ্চলে সংঘাত, মুসলিমদের মধ্যে মতভেদ এবং বিশ্বজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়বে।
কিছু বর্ণনায় এমনও উল্লেখ রয়েছে পৃথিবীর বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হবে। পূর্ব ও পশ্চিমের শক্তিগুলোর বিরোধ ক্রমেই বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে, এমন ব্যাখ্যাও গবেষক দিয়েছেন। তবে এটি রেওয়ায়েতের একটি ব্যাখ্যা, সব আলেম একইভাবে বিষয়টি ব্যাখ্যা করেন না। আরও কিছু গুরুত্বপূর্ণ বর্ণনায় বলা হয়েছে যুদ্ধের পাশাপাশি খাদ্য সংকট, দুর্ভিক্ষ এবং মানুষের মধ্যে চরম আতঙ্ক তৈরি হবে। এমন পরিস্থিতিতে অনেক মানুষ নিজের মৃত্যুকেও কামনা করবে, এমন কঠিন সময়ের কথাও উল্লেখ রয়েছে। কিছু রেওয়ায়েতে পৃথিবীর বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কথাও এসেছে। তবে এই সংখ্যাগুলো কিভাবে বোঝা হবে, সেগুলো আক্ষরিক নাকি রূপক, এ নিয়ে ইসলামী গবেষকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। এই কারণেই অধিকাংশ গবেষক সতর্ক করে বলেন, এসব রেওয়ায়েতকে নির্দিষ্ট কোনো বর্তমান যুদ্ধ, রাজনৈতিক ঘটনা বা সমসাময়িক সংঘাতের সঙ্গে সরাসরি মিলিয়ে দেখা উচিত নয়। বরং এসব বর্ণনার মূল শিক্ষা হলো, পৃথিবীতে বড় সংকট দেখা দিলে একজন মুমিনের ঈমান, ধৈর্য ও আল্লাহর উপর ভরসা আর দৃঢ় হওয়া উচিত। রেওয়ায়েতগুলোতে আরও বলা হয়েছে, যখন পৃথিবী ভয়, অস্থিরতা এবং বিভক্তির চরম পর্যায়ে পৌঁছাবে, তখন আল্লাহর ইচ্ছায় ইমাম মাহদী আলাইহিসসালাম মানুষের সামনে আবির্ভূত হবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলন শুরু করবেন। তবে ঠিক কোন বছর, কোন সময়ে বা কোন যুদ্ধের পর এই ঘটনা ঘটবে, এ বিষয়ে কোনো কোরআন বা সহিহ হাদিসে কোনো নির্দিষ্ট তারিখ বা সময় নির্ধারণ করা হয়নি। তাই ইসলামী শিক্ষা হলো, ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত দাবি না করে সর্বদা আল্লাহর সন্তুষ্টির পথে থাকা, নিজের ঈমানকে শক্তিশালী করা এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা। কারণ একজন মুমিনের সবচেয়ে বড় প্রস্তুতি ভবিষ্যতের কোনো ঘটনা জানার মধ্যে নয়, বরং আল্লাহর অনুগত্যের মধ্যেই রয়েছে তার প্রকৃত সফলতা। বিশ্বকাপের মাঠে ফুটবল নিয়ে উত্তেজনা, উন্মাদনা আর কোটি মানুষের উচ্ছ্বাস। সবকিছুর আড়ালে যে নিরাপত্তার এক ভয়ঙ্কর লড়াই চলছিল, তা হয়তো অনেকেরই জানা ছিল না। এবার সামনে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। 2026 বিশ্বকাপ চলাকালে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে লক্ষ্য করে একাধিক হামলার হুমকি দেওয়া হয়েছিল বলে উঠে এসেছে মার্কিন নিরাপত্তা নথিতে। বিশেষ করে বোমা হামলার হুমকির বিষয়টি এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্পেনিশ সংবাদ মাধ্যম মার্কার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পুরো টুর্নামেন্টের নিরাপত্তা হুমকির তালিকায় মেসি ছিলেন অন্যতম প্রধান লক্ষ্য। এমনকি আর্জেন্টিনার ম্যাচকে কেন্দ্র করেও হামলার হুমকি দেওয়া হয়েছিল। ঘটনাগুলোর একটি ঘটে আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচকে ঘিরে। প্রতিবেদন অনুযায়ী ডালাস বিমানবন্দরে ফোন করে এক ব্যক্তি দাবি করেছিলেন তিনি এবং তার আরও 2 জন অস্ত্র ও বিস্ফোরক নিয়ে স্টেডিয়ামে হামলা চালাবেন। হুমকিতে মেসির নামও নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছিল। শুধু তাই নয়, আর্জেন্টিনার পরবর্তী নকআউট ম্যাচের আগেও আসে আরও ভয়ঙ্কর হুমকি। প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সন্দেহভাজন ব্যক্তি মেসিকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলার হুমকি দিয়েছিল। তার বক্তব্য ছিল সে শরীরে বিস্ফোরক বেঁধে স্টেডিয়ামে ঢুকে মেসিকে হত্যা করবে। এই হুমকির পর স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসে নিরাপত্তা বাহিনী। স্টেডিয়ামের বিভিন্ন অংশে ব্যাপক তল্লাশি চালানো হয়। বিস্ফোরক শনাক্তকারী কুকুর ব্যবহার করে দর্শক সারি, প্রবেশপথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গা পরীক্ষা করা হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব হুমকির কোনোটি শেষ পর্যন্ত বাস্তব হামলায় রূপ নেয়নি। অর্থাৎ মেসির উপর সত্যিকারের বোমা হামলা হয়নি, বরং নিরাপত্তা বাহিনীর তৎপরতার কারণে সম্ভাব্য ঝুঁকিগুলো আগেই শনাক্ত ও মোকাবেলা করা হয়। একটি ঘটনায় তল্লাশির পর সেটিকে ভুয়া সতর্কতা হিসেবে চিহ্নিত করা হয়। তবে এখানেই শেষ নয়। নিরাপত্তা প্রতিবেদনে শুধু মেসি নয়, বিশ্বকাপে আরও কয়েকজন তারকা ও কর্মকর্তাকে ঘিরে হুমকির তথ্য উঠে এসেছে। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরেও নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একজন সন্দেহজনক ব্যক্তি রোনালদোর থাকার জায়গা সম্পর্কে তথ্য জানতে চেয়েছিল বলে তদন্তকারীদের কাছে তথ্য আসে। পরবর্তীতে তাকে শনাক্ত করার চেষ্টা করা হয়। অর্থাৎ বিশ্বকাপের মতো বিশাল একটি ক্রীড়া আসরে শুধু মাঠের প্রতিপক্ষই নয়, তারকাদের নিরাপত্তাও ছিল বড় চ্যালেঞ্জ। আর মেসিকে ঘিরে এই ঘটনাগুলো সামনে আসার পর নতুন করে প্রশ্ন উঠেছে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের নিরাপত্তা কতটা কঠিন হয়ে উঠেছে? মেসি শুধু একজন ফুটবলার নন,
কোটি কোটি মানুষের কাছে তিনি একটি আবেগের নাম। বিশ্বকাপের মতো আসরে তার প্রতিটি ম্যাচ ঘিরে থাকে অসংখ্য দর্শক, মিডিয়া এবং নিরাপত্তা ব্যবস্থা। ফলে তাকে লক্ষ্য করে কোনো হুমকি এলে সেটি শুধু একজন খেলোয়াড়ের নিরাপত্তার বিষয় থাকে না, এর সঙ্গে জড়িয়ে যায় পুরো স্টেডিয়ামের নিরাপত্তা, হাজার হাজার দর্শকের জীবন এবং একটি আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের সুনাম। আর এখানেই এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। হুমকি দেওয়া আর বাস্তবে হামলা চালানো এক বিষয় নয়। এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী মেসিকে লক্ষ্য করে যে হামলার হুমকিগুলো দেওয়া হয়েছিল সেগুলো বাস্তবায়িত হয়নি, বরং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। তবে ফাঁস হওয়া এসব তথ্য বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। কারণ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে যখন কয়েক লাখ দর্শক, শত শত খেলোয়াড় ও কর্মকর্তা এবং কোটি কোটি মানুষের আবেগ এক জায়গায় মিলিত হয়, তখন সামান্য একটি হুমকিও বড় নিরাপত্তা সংকট তৈরি করতে পারে। আর মেসির মতো বিশ্বখ্যাত তারকা যখন সরাসরি হুমকির লক্ষ্য হন, তখন সেই ঝুঁকি আরও স্পষ্ট হয়ে ওঠে। বিশ্বকাপ শেষ হয়েছে, কিন্তু নিরাপত্তা সংক্রান্ত এই তথ্য এখন সামনে এসেছে নতুন করে। মেসির বিরুদ্ধে কথিত এই হামলার পরিকল্পনা বাস্তবে সফল হয়নি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় ফুটবল তারকাদের ঘিরে নিরাপত্তা হুমকি কি ভবিষ্যতে আরও বাড়বে, নাকি প্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং কঠোর নিরাপত্তার মাধ্যমে এমন ষড়যন্ত্রগুলো আগেই থামিয়ে দেওয়া সম্ভব হবে? বিশ্ব ফুটবলের জন্য এখন সবচেয়ে বড় শিক্ষা একটাই: মাঠের প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, খেলোয়াড়দের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ঝুঁকি ছোট করে দেখার সুযোগ নাই।